সাতটা হার, মিত্তিরের মায়ের সাতটা হার চুরি করে নিয়ে গেছে টিনু সুন্দরী। তার সঙ্গে শাখা বাঁধানো, পলা বাঁধানো, বাচ্চার অনেকগুলো জিনিসপত্র, গয়না, আরও কত কি ছিল, সমস্ত চুরি করে নিয়ে গেছে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হচ্ছে। মানে ভাবতে পারছো, 7খানা যার হার, একটাও গয়না পরতো না মিত্তিরের মা। হ্যাঁ, একটা প্লাস্টিকের শাখা বাঁধানো পরে থাকতো, সেটাও ফেডেড হয়ে গেছে। আরে থাকলেই কি লোকে পরে নাকি? থাকলেই লোকে পড়ে না। কিছু লোক আছে গচ্ছিত ধন করে রেখে দেয়, সেইরকমই হচ্ছে মিত্তিরের মা। যদিও টিনু অনেক আগেই ভিডিওতে বলেছিল, মানে এই মিত্তিরের ভিডিওতেই, যে ওদের বাড়িতে ডাকাতি হয়ে গেছিলো, তাই মায়ের যে পুরনো সোনা সব ডাকাতি হয়ে গেছে। কিন্তু এখন শুনছি নতুন কথা, হ্যাঁ, মিত্তিরের মায়ের ডাকাতি হয়ে যাওয়ার পরেও সাতখানা হার ছিল। 12 লাখ টাকার গয়না কি এমনি নাকি? মোটা পুরনো দিনের গয়না, সাতখানা হার। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, 7খানা হারের একখানাও কেন মানে সৌমালির বিয়েতে গিফট হিসেবে দেয়া হলো না? উত্তর নেই। আচ্ছা, যার সাতখানা হার, সে কেন কোনো অকেশন পারপাসও সেই হারগুলো পরতো না? উত্তর নেই। তো যাই হোক, তার যার সাতখানা হার, এত গয়না, 12-15 লাখ টাকার গয়না ছিল, তারা মানে ভিক্ষে করে খাট নেয় কেন, আলমারি নেয় কেন? তারা ভিক্ষেতে গেট বসাবে কেন? সামনের গেট লোকে পয়সা দেবে, সেই পয়সায় কেন গেট বসাবে? কি জানি, মানে যাদের যত আছে তারা তত ভিক্ষা করে, মানে তারা তত ভিক্ষেরই বলছেন। ও আচ্ছা, হতে পারে, এটা আমার জানা নেই। যার যত থাকে সে ততই ভিক্ষে করে, নেই করে নাকে কাঁদে আর ঝুক করে লোকের থেকে নিতে ভালোবাসে। ও আচ্ছা, এটাই ব্যাপার। তো যাই হোক, কেন এত কথা বলছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম, যেখানে বলা হলো যে কেন পুলিশে কমপ্লেন করা হয়নি। জানো তোমরা, জানো? আরে ভাই, পুলিশে কমপ্লেন করলে, আমি যদি বলি আমার কাছে সোনা ছিল, সেগুলো চুরি হয়ে গেছে, তাহলে আমাকে তো বর্ণনা দিতে হবে, কোন সোনা, কত গ্রামের সোনা, সেটা রসিদ দিতে হবে, তাই বুঝি? আমি তো জানি না, আগেকার দিনে সোনার সমের কি রসিদ আছে? নেই তো। তো এখন যদি আমার কোনো সোনার জিনিস হারিয়ে যায়, আমি পুলিশে বলি, যেমন ধরো কথার কথা, ধরো ছিনতাইবাজিরা যে ছিনতাই করে, আমি যতদূর জানি ছিনতাইবাজিরা যে ছিনতাই করে, তো ধরো রাস্তা দিয়ে হাঁটছে কোনো ভদ্রমহিলা, দুম করে ছিঁড়ে নিয়ে চলে গেল, তো ভদ্রমহিলা কি তখন রসিদ আনতে যাবে বাড়িতে, যে ভাই আমার এই হাটটা এত গ্রাম, এই অমুক তমুক, তার রসিদ এই নাও, তারপরে গিয়ে কমপ্লেন করবে? না হলে কমপ্লেন করতে পারবে না। আমার তো দেখা, আমার নিকটস্থ থানায় এরম প্রচুর কেস আসে, যে আমাদের একটা কালীবাড়ির সামনে থেকে হঠাৎ করে এক ভদ্রমহিলার একটা এরকম সোনার হার পরে যাচ্ছিল, আর কেউ ছিনিয়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে, তারপরে গিয়ে ছিনতাইয়ের বাজির নামে কমপ্লেন করেছে। তো এরকম বহু হতো ওই সময়টা ওই জায়গায়। তো এইটা দেখে কমপ্লেন করে তারপরে সেই ছিনতাইবাজিকে ধরে নিয়েছে। তো তার জন্য তো কোনো রকম কিছু লাগেনি, মানে কোনো কত গ্রাম, কত ভরি ছিলে কাটেনি, না ছিলে কাটেনি, বা কোনো কি বলবো আর কি, তোমার কোনো ডকুমেন্টস কিচ্ছু ছিল না, জাস্ট মুখের কথাতেই তো কেসটা হয়েছিল, মানে ছিনতাইবাজিকে ধরতে পেরেছিল। তাহলে এই জায়গায় যদি চোরকে ধরতে হয়, এত রকম কিছু দিতে হয় বলে আমার জানা নেই। কারণ আগেকার দিনের যে সোনাগুলো, তার সমস্তই যে রসিদ আছে, পাকা রসিদ, এরকম কোনো কারণ নেই। কারণ আগেকার দিনে কীরকম ছিল বলো তো, মানে ওই পান খাদ মেশানো সোনা থাকতো, সব হলমার্ক হতো না। দ্বিতীয়ত সামনের দোকান থেকে করতো, সেখানে কোনো পাকা রসিদ হতো না, জাস্ট একটা রসিদ ফর্দ দিত, সেই রসিদ ফর্দ সবাই রাখতও না। তাহলে এইসব বোকা কথা, যে চুরির গয়নার কোনো রসিদ নেই বলে ওই জন্য জানানো যায়নি, রসিদ নেই বলে কোনো মানে লিখিত কোনো কাগজ নেই বলে সে বলতে পারছে না যে তার এই হার ছিল, ওই ছিল, সেই ছিল, ধরতে পারছে না। সব বোকা কথা না, অন্য জায়গায় গিয়ে বলবে। হ্যাঁ, এখানে না লোককে ঘোল খাওয়াতে আসবে না। প্রচুর এরকম সোনা গয়না চুরি হয়, সমস্ত কিছু চুরি হয়, তাদের সমস্ত কিছু সমস্ত সময় ওরকম ডকুমেন্টস থাকে না, যে সোনার গয়না চুরি হয়েছে তার ডকুমেন্টস, এর ডকুমেন্টস, তোর ডকুমেন্টস, এরকম থাকে না। ওসব বোকা কথা বলে লাভ নেই। চোর চিটিংবাজ ধরার জন্যে হচ্ছে তাদের মুখের কথাটাই ভ্যালুয়েবেল, ঠিক আছে? প্রশাসনের কাছে গিয়ে মুখের কথা বললেই ভ্যালুয়েবেল। আর হতে পারে 7খানা কেন 20খানা হার হতে পারে, যদি মিত্তির
এখন এই যে করেছে না সব এই আপু ফাপুদের থেকে এটা ওটা সেটা নিয়েছে, যদি সেরকম কিছু সেকেন্ড হ্যান্ড জিনিস আপুদের ওখান থেকে ঢোকায়, মানে পাচার হয়, পাচার হয়ে মিত্তিরের কাছে আসে, সেগুলোর তো কোনো ডকুমেন্টস নেই, সেগুলো তো বুঝতেই পারছো সবই জালি জিনিস, তো সেইগুলোর কোনো অথেন্টিকেশান নেই। আর জানে কান টানলে মাথা আসবে, তো সেক্ষেত্রে যদি এরকম জালি জিনিস লোকের কাছে শো করি যে আমার চুরি হয়েছে চুরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রশাসন আমাদের ঘাড়ে উপর উঠে বসবে, আর তখন আমার সব কেল্লা চিচিং ফাঁক হয়ে যাবে। এটা হতে পারে, এটা হতে পারে, মাথার মধ্যে এক্ষুনি দিমাগের বাতিটা জ্বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আপুদের কাছ থেকে এই সব জিনিস যদি মানে চোরাগুপ্তা করে ঢোকায় আর সেইগুলো যদি বলে কথা, সেগুলোর কোনো রসিদ হবে না, কারণ ওগুলো তো সবই সাদা কালো। তো সেই যদি হয়, সেইগুলো কোনো ডকুমেন্টস নেই, সেইগুলো যদি পুলিশের কাছে বা প্রশাসনের কাছে যায়, তখন নিজেরই তালা পড়বে। আর সেই জন্য বলছে এই কথা, সব ভুয়ো কথা না বলবে না। একটা জায়গায় মাটিতে গয়না পোতা থাকলো, সেই গয়না মা মেয়ে মিলে খুঁড়লো নিল, আর এরা চুপ করে স্পিকটি নট হয়ে বসে থাকলো, তাই তো? এরা কোনো খোঁজ খবর নিল না। এটা গেল সব থেকে ভুয়ো কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা একটা ছোট্ট জিনিসের জন্য কেস ফাইল করে, তারা এত বড় জিনিস হয়ে গেল কোনো কেস ফাইল করেনি, তার মানে জানবে সেখানে ঘাপলাবাজি আছে, না হলে তো কেস না করার কিছু নেই। ঘাপলাবাজি নিশ্চয়ই ছিল, আর তার জন্য স্পিকটি নট হয়ে বসে আছে, পরিষ্কার জিনিস। আর সব থেকে বড় কথা, সোনা গয়না আজকালকার দিনে 12-15 লাখ, 1-2 টাকার হলেও তো 12-15 লাখ টাকার গয়না কে ভাই বাড়িতে রাখে? কে রাখে? সবাই ব্যাংকে রাখার চেষ্টা করে, যার এত এত সোনা আছে। সব ঢবলিং দিলে না মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, কে যেন আমাকে বলছিল যে সৌমালিকে যারা বাড়ির 50% দিতে বলছে, গয়নার 50% দিতে বলছে, তারা টিনু সুন্দরীকে বলো তার বাপকে তার নামে 50% লিখে দিতে। আরে ভাই, টিনুর বাবা টিনুকে 50% লিখে দেবে কি দেবে না সেটা পরের ইস্যু, আগে তো সৌমালি অলরেডি লেখা হয়ে গেছে। এরকম তো নয় যে টিনুর বাবা তার দাদার নামে লিখে দিয়েছে, তাহলে এই কথাটা উঠতো। টিনুর বাবা নিজে এখন ভোগ করার জায়গায় আছে এবং নিজের নামে রেখেছে। তাদের অবর্তমানে এমনি, টিনুর বাবার অবর্তমানে এমনি তার ওয়ারিশানরাই পাবে, সেক্ষেত্রে বউ এবং ছেলে মেয়ে পাবে, এটা তো সবাই জানে। এইবার কেন লিখে দেবে? লিখে দেওয়ার প্রশ্ন নেই, যতদিন আস ততদিন ভরসা, ঠিক আছে? নিজের দমে এখন তার আছে, সেই জায়গায় কেন লিখে দেবে? টিনুর ঠাকুমাও কাউকে লিখে দেয়নি, টিনুর বাবাও কাউকে লিখে দেবে না, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে, এইখানে কিন্তু মিত্তিরের নামে লিখে দেয়া হয়েছে, তার জন্য প্রশ্নটা করা হয়েছে। যদি এটা হতো যে মিত্তিরের বাবার নামে অলরেডি সম্পত্তিটা রয়েছে, তাহলে মিত্তির এবং মিত্তিরের দিদি দুজনেই পাবে। তো সেই জায়গায় কেন একজনকে লিখে দেয়া হলো? আর টিনুদের ক্ষেত্রে কি টিনুর দাদাকে লিখে দেওয়া হয়েছে? আপনারা জানেন যে এই কথাটা বলছেন, লিখে না দিলে বা সন্তান দুজনে সমান পাবে, তাহলে লিখে দেওয়ার প্রশ্নটা আসছে কেন? লিখে দেবে না, এমনিই দুজন পাবে, দুটো সন্তান পাবে, তাহলে এখানেও তাই, লিখে দেবে না, এমনিই বউ বাচ্চারা পাবে, সেক্ষেত্রে সবাই পেত। তো কোনো একজনকে দিয়ে দেওয়ার মানেটা কি? তার মানেই চোরাগোপ্তা, এটা তো পরিষ্কার। আপনারা বোঝেন না? মাথা মোটার মতো কথা বলবেন না, পরিষ্কার হিসেবটা পরিষ্কারভাবে বলুন যে ওর বাবাকে তাহলে লিখে দিতে বলুন। ওর বাবা লিখে দেবে না, ওর বাবা যতদিন নিজের ভরসায় থাকবে ততদিন, তারপরে এমনি ওয়ারিশান যারা আছে তারা এমনি পাবে, লিখে দেওয়ার কোনো দরকার নেই। এর বাবার থেকে লিখে নেওয়ার পিছনে কারণটা ছিল, ইন্টারেস্টটা ছিল যে একজনকে ডিপ্রাইভ করব, তাই জন্য লিখে নিয়েছে। নাহলে জীবিত অবস্থায় কেন টুক করে লিখে দেবে এটা বলুন তো? আমাদেরও সম্পত্তি ভাগ হয়েছে বাবা মার অবর্তমানে, তার আগে কিচ্ছু ভাগ হয়নি, এটাই সবার ক্ষেত্রে হয়। যত সব মূর্খগুলো আসে এসে উল্টো পাল্টা, টিনার বাপকে বলুন লিখে দিতে, কেন লিখে দেবে? নিজের ভরসা থাকতে লিখে দেবে ছেলেমেয়ের নামে, কেন লিখে দেবে? যত সব। এই মিত্তির টিনাকে অ্যাকচুয়ালি হাতের পুতুল বানিয়ে রেখেছিল। নালে তুমি চিন্তা করো, আজকের ডেটে টিনা এটিএম কার্ড মানে সেটা ইউজ করতে জানে না, এটিএম থেকে টাকা তুলতে জানে না, ভাবতে পারো? কারণ ওর হাতে তো টাকা পয়সা থাকতোই না, এটিএম কার্ড কি দেবে? এমনি ক্যাশ টাকাই তার কাছে দিত না, 2-4 পয়সা চাইলেও দিত না, একটা কিছু জিনিস কিনতে চাইলে সেটা দিত না, সেখানে এটিএম কার্ড দেবে? ওর নামে তো কিছুই ছিল না, সবই তো ওদের নামে। ব্যাংক অ্যাকাউন্টে যেগুলো জিনিসগুলো ছিল সেই টাকা তো তুলে নিয়েছে, শুনতে পাওনি? তাহলে ও এটিএম কার্ড ব্যবহারই করতে দিত না, মানে ব্যাংক অ্যাকাউন্ট ওর নামে, এটিএম কার্ড সে
ইউজ করতো, ও জানতোই না, সব ওর নামে শো করে করা হতো আর সমস্ত জিনিসগুলো ও করতো। নাহলে আজকের ডেটে একটা ব্লগার, এত বড় ব্লগার, সে নাকি এটিএম কার্ড ইউজ করতে জানে না, টাকা মানে তুলতে জানে না। যে জায়গায় দেখো টিনার দাদা কি করে, টিনার দাদা ধরো টোটো চালায়, এটা সেটা করে, সেও কিন্তু সমস্ত কিছু জানে। এমন নয় যে সে বিশাল শিক্ষিত, হ্যাঁ, এরম নয়। এখানে শিক্ষার ব্যাপার নয়, এখানে ব্যাপারটা তোমার হ্যাবিচুয়েশন, তুমি সেগুলো হ্যাবিট নাকি কত করেছো। যেমন ধরো আজকের দিনে অনলাইনের যে ট্রানজাকশান, অনেক অনেক বড় বড় লোক আছে যারা অনলাইনে ট্রানজাকশানে ভয় পায়, ঠিক আছে, আবার অনেকে আছে ভীষণ সরগোল। একটা তোমার বাদাম লজেন্স কিনতে গেলেও তারা এখন ফোনপে গুগল পে ইউজ করে, এরকম প্রচুর দেখেছি। স্টেশনারি দোকানে গিয়ে একটা ফুটি কিনেছে, তার জন্য তারা ফোনপে গুগল পে করছে। ফুচকার দোকানে ফোনপে গুগল পে, ঠিক আছে। তো অনলাইন ট্রানজাকশান রীতিমতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করছে, কিন্তু আগের দিনে এগুলো পসিবলই ছিল না। হ্যাঁ, এবার আগেকার দিনের যারা মানুষ, তারা এই অনলাইনে সমস্ত জিনিসে ভয় পায়, কারণ এখনকার যে সিস্টেম, তারা মনে করে যে আমার পয়সা চুরি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ফোবিয়া কাজ করে। সেটা থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে, দেখো টিনা এতদিন ব্লগ করছে, বেশ টাকা ইনকাম করেছে, সেখানে যা টাকা সবাইকে দিয়েছে, গুগল পে করেছে, ফোনপে করেছে, এইভাবে করেছে, ঠিক আছে। টাকা ক্যাশ যে ট্রানজাকশানটা সে করেনি, সেগুলো বুঝতে পেরেছো, যে এখন সে ওইভাবে টাকা তুলছে। চেকে হয়তো টাকা তুলে এনেছে, ব্যাংক থেকে চেকে টাকা তুলে নিয়ে এসছে, কিন্তু এটিএম ইউজ করেনি, বুঝতে পেরেছো। সেটা শিখছে ও দাদার কাছ থেকে। তার মানে এরা কিভাবে একে মানে মুরগি করে রেখেছিল, এই যে মিত্তির কিভাবে একে মুরগি করে রেখেছিল, পুরো ওকে দিয়ে নায়িকার মতো সমস্ত কিছু করিয়েছে, ডিরেকশান, টেকনিক্যাল জিনিস সমস্ত ও করেছে। তার জন্যই কোনো দিনই ভাবেনি যে টিনা এইভাবে ঘুরে দাঁড়াতে পারে, আর এইখানেই এর সব থেকে বড় পরাজয়। তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। আরও একটা ব্যাপার ছিল, এবার টিনাকে নিয়ে বলতে এসেছে, টিনার ভিডিওটা সবাই দেখেছো, এবং সেখানে টিনা কি বলেছে, টিনা বলেছে আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করো, যারা নেগেটিভ কন্ট্রোভার্সি মেনলি যারা করো, তারা যারা বলছো মানে আমি প্রদীপ্তকে নিয়ে এসেছি ফ্ল্যাটে, বা কার সঙ্গে ফ্ল্যাটে থাকবো, কে থাকবে, সেগুলো পুরো স্বচক্ষে দেখবার জন্য চলে এসো, আমি নিমন্ত্রণ করে দিচ্ছি, আমার ফ্ল্যাটের দিনক্ষণও বলে দেবো, আর কি যে কবে কোথায় কি পুজো হবে, চলে আসবে, এসে দেখো ফ্ল্যাটে যে আলটিমেটলি কাদের নিয়ে গৃহপ্রবেশ হচ্ছে, আর কে আছে, কারা আছে, কি হচ্ছে। তোমাদের তো প্রচুর কিউরিয়াসিটি, তো তোমরা নিজেরা এসে দেখো। এইটাকে বলে স্পোর্টিং স্পিরিট, ঠিক আছে। আমি বহুবার বলি, সব জায়গায় সব জিনিসটায় উত্তর দিতে নেই, আবার সব জিনিসটায় ইগনোর করতে নেই, আবার উত্তর দিলেই যে সেগুলোকে ক্যাট করে ঝগড়া করে বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। খুব হাসি মুখেও না জুতো বাড়িটা দুম দুম করে মারা যায়, ঠিক আছে। তো সেটাই টিনা করেছে, পরিষ্কার বলে দিয়েছে, ভাই যাদের খুব কিউরিয়াসিটি মানে চুলকানি, তারা চুলকানোর জন্য এসে দেখে যাও, কারণ আমার বাড়ির ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, ওইখানে ফ্ল্যাটে এসে দেখে যাও আমাকে আদৌ ফ্ল্যাটটা দিয়েছে কিনা, বাড়ির মালিক পক্ষও থাকবে, তাদের সঙ্গেও কথা বলে যাবে, কি বলছে তারা শুনে যাবে, এবং সেখানে প্রদীপ্ত আছে কিনা, কি আছে না আছে সমস্ত দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা বলছিল যে পুজো না দিয়ে কি করে ঘরে থাকে, এই করে সেই করে, ও কিন্তু ওই কদিন কিন্তু ঘরটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেছিলো, ওখানে থাকতেও যায়নি, রাত্রির বাস করতেও যায়নি। এবং যারা যারা বলছে ওইখানে রাত্রিবেলা লাইট জ্বলে মানেই ওখানে হচ্ছে রাত্রিরে বাস করেছে, কেউ না কেউ থেকেছে, সব ডাহা মিথ্যা কথা, ঠিক আছে, কোনোটাই সত্যি কথা না, এগুলো সব মানে শুধু কি বলবো, ভুয়ো খবর রটনা হচ্ছে। কারণ যেহেতু এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, অর্থাৎ লোকে মজা পাচ্ছে, যে যার মতো একটা করে ফেক আইডি ক্রিয়েট করে, ওখানে আলো জ্বলছিল, ওখানে তালা বন্ধ, ওখানে 3 দিন ধরে আলো জ্বলছিল, ভিতরের বাড়িতে ঘরে লাইট জ্বলছিল, এইসব ভুয়ো কথা ছড়ানো হচ্ছে, ঠিক আছে। কখনোই সে পুরনো ফ্ল্যাট হোক আর নতুন ফ্ল্যাট হোক বা যাই হোক, যখন আমরা বসবাস করতে যাব, তার আগে আমাদের একটা পুজো করিয়ে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে নেগেটিভ ভাইবস দূর হবে, পজিটিভ ভাইবসের এন্ট্রি হবে, এটা সবাই করা উচিত, না করলে তার সমস্যার সম্মুখীন হতে হয়। এটা মানে কি বলবো, তার আগে থাকলে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমার একদম দেখা একটা ঘটনা আছে, যে সেই জন্য আমি বলতে পারি যে গৃহপ্রবেশের আগে যদি যেই ঘর করেছো, সেটা নতুন হোক আর পুরনো হোক, সেখানে যদি তুমি রাত্রির বাস করো, তাহলে তোমার কিন্তু প্রবলেম হবে আর কি, এটা দেখেছি আমি হয়। এটা এই নেগেটিভ আর পজিটিভ ভাইবসের জন্য, এই এনার্জিগুলোর জন্যই হয়। তো সেক্ষেত্রে ও পুজো দিয়েই ঘরে ঢুকবে। আমার আশা করছি যে স্নান মানে রথযাত্রা উল্টো রথে হয়তো করতে পারে পুজোটা, বলতে পারছি না কবে করবে, এবং সেই দিনই পুজো করে সেখানে ওর বাড়ির মালিক পক্ষ থাকবে, হয়তো সেবক দাদার ফ্যামিলিও থাকবে, সবাই থাকবে, পুজোটা হবে।
ও হয়তো দেখাবে আমাদেরকে, এবং সবাইকে যার যার খুব চুলকুনি তারা গিয়ে উপস্থিত হতে পারো দেখার জন্য। যে চোখ, এই যে কে বলছিল না টুটি 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 টুটি, সে বলছিল খুব কাছে চলে যেতেও পারি। হ্যাঁ চলে যান, নিমন্ত্রণ তো পেয়ে গেছেন, আর আপনারা তো এমনি ব্যাগ উঠিয়ে যান, অসুবিধে কিচ্ছু নেই, চলে যান, গিয়ে একেবারে ঘুরে আসুন, একেবারে সরজমিনে তদন্ত করে আসুন, বুঝলেন কি না? তো যাই হোক, এটা টিনু বলেছে এবং এটা খুব ভালো স্পোর্টিং স্পিরিট দেখিয়েছে, খুব ভালো লেগেছে, এইভাবেই চলো। আর দেখো, একটা কি জানো তো, সদ ইচ্ছা থাকতে হবে, যে কোনো জিনিসের সদ ইচ্ছা থাকতে হবে, আর সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তারপরে সেইভাবে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো সেটা টিনুর মধ্যে খুব বেশি আছে। আর নিজের জীবনে না উইল পাওয়ার বাড়াতে হবে, যে হ্যাঁ আমি পারবো, আমি করব। আর সেটাই টিনা করছে। কনফিডেন্সের ওর প্রচুর ল্যাক ছিল, কারণ ও কোনোদিনই এসব কিছু করেনি। একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, শ্বশুরবাড়িতে থাকার পর পুরোপুরি মেন্টালি এবং ফিজিক্যালি বরের উপরেই ডিপেন্ডেন্ট ছিল। আর ইকোনমিক্যালি তো ছিল, সেটা তো জানোই। ও তো মানে সেটা তো মিত্তিরই স্বীকার করেছে, যে পেটে ভাতে রেখেছিল, আর সেই পেটে ভাতে দিচ্ছিল বলে তাকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছিল, বলছে সব ফেসিলিটিস তো ভোগ করেছে। আরে ভাই, তুই তার হাজব্যান্ড, যত ফেসিলিটিস তোর ওকে দেওয়া কর্তব্য, তাতে কিন্তু ওর কাজ করা কর্তব্য নয়। হ্যাঁ, বাড়ির কাজ করা কর্তব্য, ঠিক আছে, কিন্তু তোর ভিডিওও করবে, আবার বাড়ির কাজও করবে, আর তাতে তুই তাকে পেটে ভাতে রাখবি, সে যুগ চলে গেছে। বললাম না, বাড়ির ঝিরাও এই প্রস্তাবে রাজি হবে না। তুই তো মানে বউকে এই প্রস্তাব দিয়েছিস, হ্যাঁ ভালোবেসে করেছে, কিন্তু এই প্রস্তাব অন্য কোনো ব্যাপারে করার কথা নয়, ঠিক আছে? তো একে পুরো ঠুটো জগন্নাথ করে রেখেছিল, মিত্তির না, টিনুকে পুরো ঠুটো জগন্নাথ করে রেখেছিল, যাতে টিনু কোনোভাবেই একা একা সারভাইভ না করতে পারে। কোনো দিন ওর সন্দেহ ছিল, তার জন্য একা একা সারভাইভ করতে যাতে না পারে, এই জন্য এরা এই ব্যবস্থা করেছিল। যাই হোক, আর একটা প্রশ্ন শুনছি, টিনু নাকি প্রতিদিন এখন হচ্ছে সেবক দাদা বাদ দিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে নাকি প্রতিদিন নিত্যদিন গল্প করে। এইবার এইটাকেও একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মানুষজন, বলছে তার জন্য নাকি টুদীপ্ত টিনাকে সন্দেহ করে। মানে এরা টুদীপ্তকেও নিয়ে চলে আসছে, মাস্টারমশাই মানে সেবক দাদা থেকে বেরিয়ে এসে এখন মাস্টারমশাইয়ের সঙ্গে টিনুর সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করছে, মানে এরকম একটা ফেক নিউজ ছড়াচ্ছে, এবং তার জন্য নাকি মানে টুদীপ্ত টিনাকে সন্দেহ করে টিনাকে নিয়ে অনেক কিছু বলছে। মানে ভাবতে পারো, মানে এরা গল্পের গরুটা কোথায় নিয়ে যায়। এখন মাস্টারমশাইয়ের সঙ্গে টিনুর ইন্টুকুলু সম্পর্ক করে দিয়েছে, কারণ ওই মাস্টারমশাই ওদের কথা শোনেনি, তার জন্যই করে দিয়েছে। এবং মাস্টারমশাইয়ের সংসারে যাতে অশান্তি বাঁধে সে চেষ্টাও করে যাচ্ছে। তবে আমার মনে হয় না যে মাস্টারমশাইয়ের বউ এতটাই বোকা বা নির্মোহ। মাস্টারমশাইয়ের বউ যথেষ্ট ঠিকঠাক, তো উনি নিশ্চয়ই সবটা বুঝবেন যে এদের পলিসি কী। এখন অন্যদিকে হলো না, এখন মাস্টারমশাইয়ের থেকে ফোন কলস করে হলো না, এখন কি করলো, বলছে যে টুদীপ্তর সঙ্গে টিনার সন্দেহবাতিকতা শুরু হয়েছে মাস্টারমশাইকে নিয়ে। মানে ভাবতে পারো, এরা মানে নোংরা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না, এদের মন মানসিকতা একেবারে বিকৃত রুচির। আর কিছুই বলার নেই এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।